বাকি পাঁচটাকে স্কিপ করে দিয়ে একটার কথা বললেন। একই জিনিস দেখা গেল হচ্ছে লন্ডন মিটিংয়ের সময়, লন্ডন মিটিংয়েও একই জিনিস দেখা গেল। এবং এবার এসে এই আলাপটা টেবিলে ওঠার আগেই খসার ভেতরে ওনারা নিয়ে আসলেন যে পরবর্তী সরকার 2 বছরের ভেতরে, এটা একটা খুব লুজ ফর্মে একটা দায়সারাভাবে একটা কথা বলে দিয়ে, মানে অ্যাজ ইফ ব্যাপারটা হচ্ছে যে ওনারা এটাকে এখন কোনো রকমে ছেড়ে দিয়ে চলে যেতে আপনাদের পারলেই মতে বাঁচে। কিভাবে করা উচিত ছিল সেটা? আচ্ছা, আমরা তো পরিষ্কারভাবে বলেছি যে যেই বিষয়গুলো সংবিধানের ক্ষমতা কাঠামোর সাথে সম্পর্কিত, 72-এর সংবিধানের যে ক্ষমতার বিন্যাস ছিল, এই বিন্যাসকে তো পরিবর্তন করতে হবে। এইটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন ধরেন আপার হাউস তো একদম সরাসরি পার্লামেন্টের ক্ষমতা কাঠামোর বিন্যাস চেঞ্জ হচ্ছে। এইটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে আপার হাউস সহ এনসিসি অন্যান্য যে বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় আছে যেটা সরাসরি ক্ষমতা কাঠামোর সাথে সম্পর্কিত। এই বিষয়গুলো যদি আপনি করতে চান আপনাকে গণপরিষদে যেতে হবে, গণপরিষদ নির্বাচন দিতে হবে। গণপরিষদে একটা মানে সংবিধান সংস্কার বলেন, পুনর্লিখন বলেন, নতুন সংবিধান বলেন, যেটাই হোক সেটা খসড়া গৃহীত হবে, দেন এটাকে রেফারেন্ডামে যেতে হবে। মানে জনগণের ম্যান্ডেটটা লাগবে, জনগণের ম্যান্ডেটের জায়গাটা হচ্ছে না। মানে ধরেন আমরা যদি এখন গণপরিষদের প্রশ্নটাকে টেবিলের বাইরে রাখি, আমাদের রাজনৈতিক দলগুলো 30-32টা রাজনৈতিক দলগুলো মিলে যে আলোচনাটা ঐকমত্য কমিশনে হচ্ছে, এটাকে আপনি একটা গণপরিষদ ধরতে পারেন। অনির্বাচিত হলেও এটা একটা গণপরিষদ, এটাকে এখানে একটা মানে এক ধরনের ম্যান্ডেট আছে। কিন্তু এখানে দেখেন যে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নাই। তাহলে ওই ম্যান্ডেটটা আপনি কিভাবে নেবেন? যে জুলাই সনদটা তৈরি হবে সেটাকে জনগণের ম্যান্ডেট আকারে আপনি কিভাবে নেবেন? তাহলে এইটাকে যদি আপাতত আপনি গণপরিষদ ধরেও নেন, তাহলে এটাকে গণভোটে রেটিফাই করতে হবে। গণভোটে এটাকে রেফারেন্ডাম নিয়ে এটাকে মানে কি বলে যে বাস্তবায়ন করতে হবে, এটাকে বৈধতা দিতে হবে। জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। এই প্রক্রিয়া আলোচনাটা কি শেষ হয়ে যাচ্ছে? এটা শুরুই সনদের হয়নি, পরে কি আর না এটা শুরুই হয়নি, তো এটা টেবিলেই আসেনি। সনদ হওয়ার পরে কি আলোচনা করার সুযোগ থাকবে? সনদের ধরেন এইটা ধরেন আপনি সনদের মধ্যে আপনি জাস্ট একটা পদ্ধতির কথা বলে দিয়েছেন যে আগামী 2 বছরের ভিতরে পরবর্তী সরকার করবে। বাকি বাকি পদ্ধতিগুলো তো বাতিল হয়ে গেল। যখন সনদে আপনি এটা দিয়ে দিচ্ছেন, বাকি পদ্ধতিগুলো তো বাতিল হয়ে গেল। তাহলে ওইটা যদি না থাকে এবং একটা লিগেল আইনি ভিত্তি যদি তৈরি না হয় এই সনদের, তাহলে এইটার তো কোনো গ্যারান্টি নাই। মানে ধরেন এমনও তো হতে পারে যে একটা এলএফও হতে পারে, লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার হতে পারে, যেটা আমরা 70-এর নির্বাচনের সময় দেখেছি, যেটার ভিত্তিতে পরবর্তী গণপরিষদ নির্বাচন হয়েছে, এটাও হতে পারে। মানে এটা হলে একটা আইনি ভিত্তি হয় এবং এটা সাংবিধানিক ভিত্তি। মানে ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার কিংবা নির্বাচিত পার্লামেন্ট জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বরঞ্চ জুলাই বাস্তবায়িত জনগণের ম্যান্ডেট নেওয়া বাস্তবায়িত জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে। না হলে এই গণ অভ্যুত্থান নাই হয়ে যায় এখান থেকে। জি, ধন্যবাদ। জনাব রফিক শিকদার, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে আলোচনাগুলো, যে আসলে কতগুলো বিষয়ে এখানে ঐকমত্য হচ্ছে এবং কতগুলো বিষয় রাজনৈতিক দলগুলো ইশতেহার আকারে পরবর্তী নির্বাচনে নিয়ে যাবে, সেখানে নির্বাচনের মাধ্যমে এক ধরনের ম্যান্ডেট পাবে, এই আলোচনাটাও রয়েছে। সব মিলে এখন পর্যন্ত যতদূর বিষয়ে অগ্রগতি হয়েছে বা একমত হওয়া গেছে, সেইটুকু আসলে ভবিষ্যতে রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক না কেন তারা মেনে চলবে কিনা, এই প্রশ্নটা এখন সামনে তুললেন জনাব ফরিদুল হক। এটার ব্যাপারে বিএনপির অবস্থান বা ব্যাখ্যাটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন সহ আলোচককে এবং যারা 24-এর সামনে দেখছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই আগস্টের যে আমাদের ঐতিহ্যবাহী বিজয় আমরা সেটা অর্জন করেছি, সেটিও প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু যে বিজয়ের মূর্ছনা গত 24 সালের 5ই আগস্টে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে ছিল, সেটিকে যেন কোনোভাবেই ম্লান না করা যায় বা ম্লান হয়ে না যায়, সেজন্য বিএনপির রাজনৈতিক দল হিসেবে আমরা সহ অপরাপর যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল আন্দোলনমুখী ফেসিবাদের বিরুদ্ধে, এবং সাংবাদিক, কলাকৌশল, যারা এই দেশপ্রেমিক, সবাই কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে একমত। এবং আমরা আরেকটি ব্যাপারে একমত যে দুর্নীতিমুক্ত, গুমখুরমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করা, সেই প্রত্যয় নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনার যে বৈঠকগুলো হচ্ছে, সেই বৈঠকগুলোতে আপনার কমিশনের উদ্যোগে যে বৈঠকগুলো হচ্ছে, বৈঠকগুলোর মধ্যে 19তম বৈঠকে এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, সেটিও আলোচনায় কিন্তু একমত হয়েছে। আর সাম্প্রতিককালে যে আপনার 20টি কমিশনের চেষ্টায় যে আলোচনা 20টি অধ্যায় নিয়ে, সেখানে 12টিতে একমত হয়েছে, 8টিতে এখন হতে পারেনি। আমি বিশ্বাস করি যে যেগুলো হইতে পারে নাই বা এখনও সম্ভব হয় নাই, আলোচনা তো শেষ হয়ে যায় নাই, আলোচনা নির্বাচন আগে পর্যন্ত হতে পারে, নির্বাচনের পরেও যেগুলো বাকি থাকবে সেগুলো সদিচ্ছা থাকলে সম্ভব। আপনাকে যদি বলি যে সংবিধানের প্রত্যেকটি জায়গায় তো সুন্দর সুন্দর দেশের কল্যাণে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সংবিধানগুলো প্রণীত হয়ে থাকে। আবার কখনো কখনো অ্যামেন্ডমেন্ট হয়, দেশের স্বার্থে হয়। কখনো কখনো রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাচারিতার জন্য সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছে, সেটিও সত্য। কিন্তু তার চেয়ে বড় সত্য হচ্ছে
যে একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের যে লিডারশিপ তাদের দৃষ্টিভঙ্গিটা কী। তো সেটা যদি আপনি দেখেন যে বিএনপি অতীতে যে কয়েকবার সরকার গঠন করেছে, সে পরিচালনা করার সুযোগ পেয়েছে, তাদের আমলে বিএনপি কীভাবে চালিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিটা কী ছিল। আর যদি বলেন প্রকারান্তরে ফেসিবাদের 15 বছর কী ছিল, বেগম খালেদা জিয়া সরকার কি কখনো কি সরকার প্রধান হিসেবে বলেছিল যে গুলি করো ছাত্রদেরকে, আন্দোলন থামানোর জন্য শ্রমিকদেরকে গুলি করো, এরকম শব্দ কি কখনো আসছে? বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে, কিছু ঘটনা একেবারে তা আমি বলবো না বিচ্ছিন্ন, সেগুলোকে কি অনুমোদন করেছে বিএনপি বা খালেদা জিয়া করেছিলেন? শেখ হাসিনা তো গুলি করার জন্য ছাত্রদেরকে নির্দেশ দিয়েছে, এবং আমাদের গুম খুন তো করেছি, যেগুলো আপনার এই পুলিশের আইজিপি এখন সাক্ষী দিচ্ছে বলছে, আমরাও সবাই জানি এবং বিভিন্নভাবে শুনেছি। জুলাই আগস্টে তো আমরা স্পষ্টই শুনেছি, স্পষ্টই আমরা বুঝতে পেরেছি যে প্রধানমন্ত্রীর নির্দেশে গুলি হচ্ছে এবং গুলি করছে, গুলি করছে না যারা তাদেরকে কাউকে সরিয়েও নেওয়া হয়েছে। তো এইভাবে তো একটি দেশ চলে না, কাজে তাদের দৃষ্টিভঙ্গিটা কী ছিল। তো সে কারণে আমরা বলবো যে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে যেহেতু সবাই সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে, যেহেতু আমরা নির্বাচন করে সুষ্ঠুবাদ নির্বাচনে আমরা কয়েকবার ক্ষমতা এসেছি জনগণের ভোটে, সে কারণে তো আমাদের দলটাকে সবাই একটু বড় বলে। শুধু সভা সমাবেশ অনেক সময় বড় হলে তো বড় হয় না, সে কারণে আমাদের দায়িত্ব বেশি আছে। আমাদের দায়িত্ব বেশি আছে বলে আমরা কিন্তু সেই দায়িত্ব দায় নিয়ে আমাদের দল থেকে যখনই এই সংস্কার মিটিংগুলো হয়, আমরা যতখানি সম্ভব ছাড় দেওয়া, কিংবা ছাড় নয়, সবার সাথে ঐক্যমতে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। কিছু কিছু যেগুলো হয় নাই, সেটাও একটা গণতন্ত্রের বিউটি, এবং গণতন্ত্রের রাজনৈতিক দলের ভিন্নতা থাকবে, মত ভিন্ন থাকবে, সেটাও একটা বিউটি। তার মধ্য দিয়ে তো এখানে আমাদের একটা সমাধান। জুলাই সনদের শেষে যে কথাটা যোগ করা হয়েছে যে 2 বছরের মধ্যে এই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার করছেন রাজনৈতিক নেতারা, এখন প্রশ্ন হচ্ছে এটা 2 বছর পরে যে বাস্তবায়িত হবে সেটা আসলে এই অঙ্গীকারের মাধ্যমেই কি যথেষ্ট সুরক্ষা সেই বাস্তবায়নের, নাকি এর বাইরে আর কিছু প্রয়োজন আছে? দেখুন, অঙ্গীকারটাও কিন্তু একটা বড় শপথের মতো। আর আমরা যে জুলাই সনদ বলছি, এটা তো একটা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিটা কি? যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যেন ম্লান হয়ে না যায়, যারা রক্ত দিয়েছে যে দাবিগুলো নিয়ে সেটা যেন ক্ষুণ্ণ না হয়, সে কারণেই তো। তা আমি বিশ্বাস করি যে এটা তো ওই অঙ্গীকার তো বাস্তবায়ন করা সম্ভব, এবং এটা যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে অন্যান্য দলকে নিয়ে সবাইকে নিয়ে করতে হবে। আর আপনি তো ভালো করেই জানেন যে সংবিধানে যে কথাগুলো লেখা আছে এগুলো কি ফেসিবাদরা কি এক্সারসাইজ করেছে? ফেসিবাদরা যদি এক্সারসাইজ করতো, দিনের ভোট কি রাতে হতো? নির্বাচন কমিশনকে কি সেই সুযোগ? নির্বাচন কমিশনকেও তো সুযোগ দেওয়া ছিল। 118 অনুচ্ছেদ থেকে 126 পর্যন্ত নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া আছে সংবিধানে। তারা কি এই ফেসিবাদের আমলে তারা এক্সারসাইজ করতে পেরেছে? সে কারণে নির্বাচনগুলোকে সুষ্ঠু হয়েছে কোনোটাও? আপনি জাতীয় সংসদ বলেন, পৌরসভা বলেন, স্থানীয় সরকার বলেন, একটা তো সুষ্ঠু হয় নাই। এবং তার কারণ কি? তারা করতে পারে নাই। তার মানে কি সংবিধান কি লেখা ছিল না? ছিল তো। তার মানে দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আপনি দেখেন যে তারা দলীয় প্রতীকই পরিবর্তন করে দিয়েছে, স্থানীয় সরকারে নৌকা মার্কা প্রতীক দিয়ে নির্বাচনে দাঁড় করে দিয়েছে। প্রশাসন উঠে পড়ে লাগিয়েছে যে তারা কীভাবে দলীয় প্রতীকে পাশ করাবে। এই যে তারা যে নানান সংকট তৈরি করেছে, আজকে আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেবের সরকার হ্যাঁ কিছু উদ্যোগ নিয়েছে সংস্কার করার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, এটা আমি বলি যেটা ভালো। একইভাবে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে, সামনে ভোটের একটা সময় আসছে, ভোট করতে হবে রাজনৈতিক সরকার ছাড়া, এবং দলীয় রাজনৈতিক সরকার না হলে একটা দেশের স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় না। কিছুদিন আগে বাংলাদেশের ব্যাংকের গভর্নর তিনি স্পষ্ট বলেছেন যে অর্থনৈতিক যে পরিস্থিতি, এটাকে একটা স্থিতিশীলতা আনতে হলে, এটা সংস্কার করতে হলে রাজনৈতিক সরকার ছাড়া বিকল্প নাই। সে কারণে আজকে কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের একটা সরকার আসবে এবং সবাইকে নিয়ে গণমুখী কল্যাণমুখী কাজকর্ম করবে, সেটাই তো আমাদের প্রত্যয়। আলোচনা হচ্ছে, আলোচনা হবে, কিন্তু আমরা কখনো হতাশ হই না। এবং আমি জানি, বিশ্বাস করি আমরা যে এদেশের জনগণও চেয়ে আছে সুষ্ঠুবাদ নির্বাচন হবে। একমাত্র ফেসিবাদের সাথে যারা পৃষ্ঠপোষকতা করে তারা চায় না, তারা এনাকি তৈরি করতে চায় সমাজের বিভিন্ন জায়গায়, ব্যবসা ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চল, বিভিন্নভাবে, যে নির্বাচনটা কোনো কারণে ব্যাহত হয়। কিন্তু আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা অনেক রক্তে এবং অনেক রক্তস্নাত সরকার, তাদের সমস্ত শরীরের মধ্যে এই ফেসিবাদের আমাদের এই রক্তের আছে এখানে, এখনও সেই রক্তগুলো এখনও শুকায় নাই। সুতরাং এই রক্তের শপথ হবে আমাদের, যেগুলো সুষ্ঠুবাদ নির্বাচনের মাধ্যমে আমরা এগিয়ে যাবো। এবং ডক্টর ইউনূস সাহেব স্পষ্ট বলেছেন যে ওনাদের যে কাজগুলো করছেন, তো সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য ওনারা কাজগুলো করছেন। জি, ধন্যবাদ। আমরা সেখানে সহযোগিতা। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এর আগেও অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষজন এসেছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থান পর্যন্ত, এবং তারপরে যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দেওয়া হয়েছিল তার বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই হয়নি। এবার যে নতুন করে প্রতিশ্রুতি আদায়ের আয়োজন চলছে জুলাই সনদের মাধ্যমে, এবং সই নেওয়া হচ্ছে এবার ঘটা করেই, এর বাস্তবায়ন আসলে দিনের শেষে হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আপনি? দেখেন, এগুলো আসলে এখন যেভাবে স্বাক্ষর দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলো,
এগুলো যে এভাবে বাস্তবায়িত শেষ পর্যন্ত হবে এটা আমি মনে করি না। এটা আমার কাছে মনে হয় না। এখন অনেকগুলি বিষয় আছে, কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি এখানে আছে, তাদের নিজের নিজের এজেন্ডা কিন্তু আছে। এবং যেমন আমি বিএনপির কথা বলি, বিএনপি তো একটা বড় দল, বিএনপির অনেক এজেন্ডা আছে, কিন্তু বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা কি? তার সবচেয়ে বড় এজেন্ডা হলো যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া। এটা হলো বিএনপির সবচেয়ে বড় এজেন্ডা আমার বিবেচনায়। এখন বিএনপি এই যে ঐক্যমত্য কমিশন প্রতিদিন বসতেছে, আলোচনা করতেছে, সংস্কার করতেছে, দেখেন বিএনপি নিজেরও একটা সংস্কার প্রস্তাব কিন্তু আছে 31 দফা, অনেক দিন ধরে আছে, প্রায় 3 বছর ধরেই তারা আছে। তারা কি তাদের এই সংস্কার প্রস্তাবগুলি 31 দফাকে তারা কি স্থগিত করছে? করেনি তো। তারা কি বলছে যে আমরা একটা সংস্কার আলোচনায় আছি, এই আলোচনায় কি ফল হয় না হয় দেখি, তারপর আমরা 31 দফা নিয়ে আলোচনা করবো? তা কি করছে? করে নাই। বরং তারা একই সঙ্গে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু 31 দফা নিয়ে যাচ্ছে। তাদের এটা পলিটিক্স। এবং আমার তো মনে হয় যে বিএনপির 31 দফা এই সরকারের এই আলী রিয়াজ সাহেবের 31 দফার আপনার সংস্কারের চেয়ে বিএনপির 31 দফা সাধারণ মানুষের মধ্যে বেশি পড়ছে, এটা আমার কাছে মনে হয়। কারণ ওনারা এটা একদম জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের মতো নিয়মিত মিটিং করেছে, ওটা বুকলেট করেছে, বুকলেট ছড়াই পড়ছে, এবং বুকলেটগুলো তারা এতভাবে করছে যে আমার কাছে 2টা বুকলেট আসছে। তাই বললাম আমার কাছে তো একটা আছে, ওইখানে একা রাখেন। তার মানে কি তারা এটাকে সিরিয়াসলি নিয়েছে। যে জিনিসটাকে তারা এতদিন ধরে সিরিয়াসলি নিয়েছে, তারা কি সেই জিনিসটাকে এই সংস্কার প্রস্তাব পাশ করার পরে বাতিল করে দিবে? দিবে না। ওই 31 দফার সঙ্গে যেগুলো যেগুলো মিলবে তারা সেগুলোই নিবে। তাহলে এখন তারা এগুলি কেন বলছে না? ওই যে বললাম, তার মূল এজেন্ডা হলো ইলেকশন করা। তাদের এখন ইলেকশনের দাবি তারা অনেক দিন আগের থেকে করতেছে। এখন সরকারের হাতে ক্ষমতা, তারা মানে না। ওকে, তোমরা কি বলতেছো যে একটা সংস্কার কিছুটা করতে হবে, তারপর ইলেকশন। ঠিক আছে বাবা, যা বলতেছো বলো, সংস্কারের সঙ্গে আসি, কোনো সমস্যা নাই, ইলেকশনটা দাও। ইলেকশনটা হয়ে গেলো, তখন বিএনপি বলবে আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণ আমাদের পাঠাইছে, তা আমরা যা চাই ওটাই জনগণ চায়। তো জনগণ, আমরা তো তখন বিএনপি যখন ইলেকশন করবে তখন বিএনপি কি তাদের ম্যানিফেস্টোতে 31 দফা নিয়ে আসবে না? নিয়ে আসবে। বলবে 31 দফার ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিছে। তো জনগণ আমাকে ভোট দিছে 31 দফার ভিত্তিতে, তো আমি 31 দফা বাস্তবায়ন অন্যটা বাস্তবায়ন করবো নাকি? করবে না ভাই। এবং এটাই রিয়েলিটি। এবং আমি তো পার্সোনালি এটাও মনে করি যে বিএনপি 31 দফার সঙ্গে এখানকার যে দফাগুলো, এখানে যে সংস্কারের যে প্রস্তাবগুলো, এটা যে আহামরি কিছু ভালো কিছু তা তো মনে করি না। কারণ আমি যতটুকু দেখেছি, এটা কি বিএনপি তো বলবে যে ভাই এটা হলো জনগণের সংস্কার প্রস্তাব, আর এটা হলো কতিপয় ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং এনজিওর সংস্কার প্রস্তাব, বলবে এটা। যদি বলবে, আমি বলতেছি না, বলবে আমি কি জ্যোতিষ নাকি, যদি বলে আপনি ওটাকে ইগনোর করবেন কোন যুক্তিতে? আমি তো কোনো যুক্তি দেখি না। কাজেই যেটাই হোক, আমার কথা হলো কি শুনেন, আমি যেটা বুঝি সামনের দিনগুলোতে যেটাই হোক, আমরা আওয়ামী লীগ আমলে যা দেখছিলাম 15 বছর যা দেখছি, ওইরকম কিছু হতে যাচ্ছে না। যদি বিএনপির সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয়, আমি সেটা কিন্তু কোনো খারাপ দেখি না, ভালোই তো। অনেক কিছু আছে যেখানে কি একদম মৌলিক পরিবর্তন তারা আনতে যাচ্ছে, আসুক, সমস্যাটা কি? যদি এদের পরিবর্তনগুলি সংস্কার প্রস্তাব যেটা হয়েছে যদি এগুলি হয়, আসুক, সমস্যা নাই ভাই, ভালো কিছু হওয়াটাই ভালো। কিন্তু যেভাবেই এই স্বাক্ষর করে নিতেছি 200 টাকার স্ট্যাম্পে অমুক তমুক, এগুলি পলিটিক্স, এগুলি কোনো বেল নেই, এগুলো আমি মনে করি বেল নেই। এরকম। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমানী মির্জাপুর চা মুক্তবাক। আমরা আলোচনায় ফিরে আসবো। জনাব ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। আজকে 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে এনসিপির তরফ থেকে পদযাত্রায় বলা হলো, নাহিদ বললেন। 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নিয়ে এটা আপনারা বিভিন্ন সময় বলে এসেছেন, তাহলে 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব আপনাদেরকে কেন দিতে হচ্ছে? না, এটা আসলে মানে নাহিদ ইসলাম ধরেন এনসিপির আহ্বায়ক, এটা যেমন সত্য, নাহিদ ইসলাম হচ্ছে প্রধানত তার প্রধান পরিচয় সে জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, এবং জুলাই গণ অভ্যুত্থানটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে। এবং এই যে 2 ছাত্র উপদেষ্টা এবং উনিও যখন ছিলেন, এনারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়েই আসলে এই সরকারে গিয়েছেন, যাতে করে সরকারের একটা বৈধতা হয়েছে যে সরকার গণ অভ্যুত্থানের সরকার। তো এখন মানে এইরকম সিচুয়েশনে এই যে 2 উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত ধরেন মনে করেন সহযোদ্ধা, তো এনসিপির পরিচয়ের বাইরেই আসলে তাদের মানে সম্পর্কটা আরও অনেক বৃহৎ, আমি এইভাবে মনে করি। এবং এই জায়গা থেকে এটা এনসিপির পক্ষ থেকে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এটা মানে এনসিপি করলেই শুধু তার পক্ষে বলতে হবে
না করলে তার পক্ষে বলা যাবে না। ব্যাপারটা এই জায়গা থেকে আমরা না দেখে আমরা বরঞ্চ এই জায়গা থেকে দেখি যে এরা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারে আছেন। তাদের বিরুদ্ধে যেই ঘটনাগুলো সামনে এসেছে, অভিযোগগুলো যেভাবে এসেছে, এবং এটাকে স্মেয়ার ক্যাম্পেইন হয়েছে, মানে মাহফুজ এটা আলমের ষড়যন্ত্র বিরুদ্ধে। কেন বলা হচ্ছে? ষড়যন্ত্র না, মানে ধরেন এইভাবে যেভাবে অভিযোগগুলো আসছে, আমাদের বাংলাদেশে একটা প্রবলেম যেটা হয়েছে যে ধরেন মানে আমার মনে হয় এটা অনেক আগে থেকেই, হ্যাঁ অনেক আগে থেকে আপনারা আইনের মানুষ, আইন প্র্যাকটিস করেন, আইনের ব্যবসা করেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। মানে আমাদের এইখানে একটা ব্যাপার দাঁড়াইছে যেটা যে অভিযোগ আসলো মানে সাথে সাথে ফাঁসি দিয়ে দাও। মানে আমার বিরুদ্ধে একজন যদি খুনের অভিযোগ করে, যেহেতু আমি রাজনীতি করি, যেহেতু আমার ধরেন মনে হয় যে আমার ক্ষমতা আছে, যেহেতু আমি একটা বিরাট কিছু এরকম একটা ধরেন ইমপ্রেশন ক্রিয়েট হয়, তো ওর সাথে সাথে ফাঁসি দিয়ে দাও। কিন্তু একটা প্রসিডিওর যে আছে, ইভেন ধরেন জার্নালিজমেরও তো একটা প্রসিডিওর আছে। আপনি ধরেন একটা অভিযোগ আনতেছেন, কি ফ্রেমিং করে আসলে আনতেছেন, ভেতরের খবরটা কি আর হেডলাইনটা কি, আপনি বোঝেন যে বাংলাদেশের মানুষ কতটুকু খবর পড়ে আর কতটুকু ফটোকার্ড দিয়ে ধরেন বিশ্বাস করে। এই যে যে জায়গাগুলো তৈরি হয়েছে, এই জায়গাগুলোর মাধ্যমে ধরেন মানে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, সেই অভিযোগের আপনি ব্যাখ্যা দিলেন, সেটা নিয়ে আর নিউজ হচ্ছে না, অভিযোগটাই শুধু নিউজ হচ্ছে, এবং অভিযোগের মধ্যে ওই অংশটুকু নিউজ হচ্ছে কিংবা হেডলাইন করা হচ্ছে যে অংশটুকু তো এইটাতে যেটা হয় যে প্রতিনিয়ত একটা অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা আননেসেসারি পুরোপুরি। আমরা কে কার শত্রু এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিকভাবে? আমরা প্রধানত হচ্ছে আওয়ামী লীগের শত্রু, সবাই মিলে। এখন ধরেন হ্যাঁ সবাই মিলে ধরেন এরকম একটা মিনমিনে ব্যাপার আছে যে সবাই মিলে যদি এনসিপিকে আওয়ামী লীগের শত্রু বানিয়ে দেওয়া হয়, তাহলে বাকিরা বোধহয় নিরাপদে থাকে না। এটা ওই যে জার্মান প্রবাদের মতো। আপনি এনসিপিকে প্রথম, আওয়ামী লীগ যদি ফেরত আসে, এনসিপিকে হয়তো বা প্রথম মারবে, কিন্তু শেষ পর্যন্ত আপনিও টিকে থাকবেন না, আপনাকেও মারবে, এবং আপনারাই সবচেয়ে বড় ভিকটিম ছিলেন, অন্য অন্য যারা এই চেষ্টাটা করতেছে। আর এখানে আরেকটা যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট এবং ধরেন এন্টি এস্টাবলিশমেন্ট একটা ধরেন দ্বন্দ্ব গত এক বছর